আসসালামু আলাইকুম দর্শক, সাফা বাংলা টিভির আজকের আয়োজনে আপনাদের স্বাগত। যে কারণে শেষ হয়ে যাচ্ছে ভারতের দাদাগিরির দিন, বাংলাদেশ যেভাবে ভারতের সাথে সম্পর্ক রক্ষা করে যাচ্ছে। আজকের আলোচনাটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমাদের সবগুলো ভিডিও নোটিফিকেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভারতের মোদী সরকার তার প্রতিবেশী দেশগুলোর সাথে সুসম্পর্ক ধরে রাখার ক্ষেত্রে একেবারে লেজে গোবরের অবস্থা সৃষ্টি করে ফেলেছে। দেশটির সাথে প্রতিবেশী কোনো দেশেরই সম্পর্ক ভালো যাচ্ছে না। কোনো দেশের সাথে সরাসরি দ্বন্দ্বে লিপ্ত হয়েছে, কোনো দেশের সাথে সম্পর্কে তিক্ততা সৃষ্টি করে চলেছে। চীন ও পাকিস্তানের সাথে যুদ্ধ অবস্থা যেমন চলছে, তেমনি নেপাল, ভুটান, শ্রীলঙ্কার সাথে টানাপোড়েনের মধ্যে রয়েছে। বাংলাদেশের সাথে সম্পর্ক অবনতি না ঘটলেও এক ধরনের শীতল সম্পর্ক যে সৃষ্টি হয়েছে তা সকলে আজ করতে পারছে। বাংলাদেশ ও ভারতের মন্ত্রী সচিব ও রাষ্ট্রদূতরা মুখে মুখে যতই বলুক না কেন, দুই দেশের মধ্যে বন্ধুত্বের গোল্ডেন বা সোনালী যুগ চলছে। রক্তের বন্ধনে আবদ্ধ এসব কথা যে অনেকটা কথায় কথায় পরিণত হয়েছে তা বুঝতে কষ্ট হয় না। ভারতের আচরণ যে বাংলাদেশ সরকারের মনে মনে ক্ষুব্ধ, বিভিন্ন কূটনৈতিক কৌশল তা প্রকাশিত হচ্ছে। বলা যায় বাংলাদেশ সরকারের অত্যন্ত সুদক্ষ কূটনৈতিক কৌশলের মধ্য দিয়ে ভারতের আচরণের প্রতি তার অসন্তোষ প্রকাশ করছে। ভারত যে তা বোঝে না তা নয়, তবে বুঝলেও বন্ধুত্বের কথা বলা ছাড়া আর কিছুই করা যাচ্ছে না। কারণ ভারতের কাছ থেকে বাংলাদেশ কোনো ধরনের স্বার্থ সংশ্লিষ্ট সুবিধা পায়নি বা পাচ্ছেও না, বরং ভারত বছরের পর বছর বাংলাদেশের কাছ থেকে সব ধরনের চাওয়া পাওয়া আদায় করে নিচ্ছে, বিনিময়ে কিছুই দেয়নি। সর্বশেষ মোদী সরকার হুট করে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিয়ে বাংলাদেশকে ভেতরে ভেতরে ক্ষুব্ধ করে তুলেছে। পেঁয়াজ রপ্তানির বন্ধের সিদ্ধান্ত সম্পর্কে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কিছু জানত না বলে হাস্যকর যুক্তি দেখিয়েছে। প্রতিবেশীদের সাথে মোদী সরকারের এমন এলোমেলো আচরণের কারণে দেশগুলো ক্ষুব্ধ হওয়া স্বাভাবিক। বলা যায় মোদী সরকার মুসলমান ও ভিন্ন ধর্মাবলম্বীদের দমন পীড়ন, হত্যা, নির্যাতনের মাধ্যমে উচ্ছেদ করে দেশটিকে একটি হিন্দু রাষ্ট্রে পরিণত করার দিকে বেশি মনোযোগ দিতে গিয়ে সবকিছু তালগোল পাকিয়ে ফেলেছে। দেশটি একটি উগ্রবাদী দেশ হিসেবে বিশ্বে পরিচিত করেছে। সম্প্রতি ভারতীয়, আমেরিকান এবং মার্কিন নাগরিকদের অধিকার সংগঠন এবং কর্মীদের জোট দ্য কোয়ালিশন টু স্টপ গ্যানোসাইড ইন ইন্ডিয়া যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও একটি চিঠি দিয়েছে। চিঠিতে ভারত সরকার সংস্থা এবং ধর্মীয় নিপীড়নের সাথে জড়িত কর্মকর্তাদের অপরাধী তালিকাভুক্ত করতে দাবি জানানো হয়। চিঠিতে 10 জন রিপাবলিকান এবং 4 জন ডেমোক্রেট সিনেটর স্বাক্ষর করেন। এ থেকে বোঝা যায় মোদী সরকার ভারতকে বিশ্বে একটি সাম্প্রদায়িক দেশ হিসেবে পরিচিত করেছে। 2. প্রতিবেশী দেশগুলোর সাথে ভারতের আগ্রাসী ও দাদাগিরি সুলভ আচরণ নতুন কিছু নয়। কথায় কথায় যে প্রতিবেশীদের সাথে সদাচরণ, হুমকি ধামকি দিয়ে আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে দ্বিধা করে না, তবে চলমান পরিবর্তনশীল বিশ্ব পরিস্থিতি প্রতিবেশী দেশগুলোকে ভারতের এই আচরণের বিরুদ্ধে রুখে দাঁড়াতে সাহস জুগিয়ে চলেছে। তাদের এই রুখে দাঁড়ানোর নেপথ্যে শক্তি বা গেম চেঞ্জার হিসেবে কাজ করছে নতুন পরাশক্তি চীন। মূলত চীন কয়েক মাস আগে লাদাখ সীমান্তে কমব্যাট ফাইটের মাধ্যমে ভারতের পর্যুদস্ত করে ভারতের আগ্রাসী মনোভাব চরম আঘাত করে। ভারতের বিরুদ্ধে সামনে থেকে চীনের নেতৃত্ব দেওয়া থেকে নেপাল, ভুটান প্রণীত হয়ে দাদাগিরির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। গত জুনে নেপাল ভারত অধিকৃত উত্তরাখণ্ডের লিম্পুধুরা, কালাপানি ও লিপুলেখ নিজেদের ভূখণ্ড দাবি করে নতুন মানচিত্র তৈরি করেছে। নেপালের সংসদের উচ্চকক্ষে এই মানচিত্র পাশও করিয়ে নিয়েছে। সম্প্রতি নেপাল উত্তরাখণ্ডের আরও 2টি অঞ্চল, নৈনিতাল ও দেরাদুনকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করেছে। এমনকি উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, উত্তরপ্রদেশ, বিহার ও সিকিমের বড় বড় শহরও নিজেদের বলে দাবি করেছে। এ নিয়ে দেশটি ফেসবুক, টুইটার ও ইউটিউব চ্যানেলে ব্যাপক প্রচার শুরু করেছে। অন্যদিকে ভুটানও কয়েক মাস আগে তার অংশের নদীর পানি আটকে দেয়। এতে ভারতের বিহারে কৃষকরা বেকায়দায় পড়ে। শ্রীলঙ্কা এখন ভারতকে অনেকটাই থোড়াই কেয়ার করে চলছে। দেখা যাচ্ছে ভারত তার প্রতিবেশী যেসব দেশের উপর সবচেয়ে বেশি আধিপত্য বিস্তার করত, সেসব দেশই তার বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠেছে। অন্যদিকে পরাশক্তি চীন এবং চিরবৈরী পাকিস্তানের সাথে ভারত কোনোভাবেই পেরে উঠছে না। এটা এখন স্পষ্ট যে প্রতিবেশীদের সাথে ভারতের আগ্রাসী আচরণ বড় ধরনের ধাক্কা দিয়েছে চীন। দেশটি অত্যন্ত সুকৌশলে পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কার পেছনে শক্তি হয়ে দাঁড়িয়েছে। ভারতের অন্যায় আচরণের প্রতিবাদ করার ক্ষেত্রে অনুপ্রেরণা জুগিয়েছে। এই অনুপ্রেরণা চীন এমনই দিচ্ছে না, দেশগুলোর অর্থনৈতিক স্বার্থ সংশ্লিষ্ট যত ধরনের সহযোগিতা প্রয়োজন তার সব দিয়ে শক্তি সাহস জুগিয়ে যাচ্ছে। অর্থাৎ ভারতের মতো দাদাগিরি সুলভ আচরণের মাধ্যমে নয়, ভারতের বন্ধুত্ব সম্পর্কের ভিত্তি করে প্রকৃত বন্ধু হয়ে পাশে দাঁড়িয়ে সাহস দিচ্ছে। ভারত সব বুঝতে পারলো তার কিছু বলার থাকছে না, থাকবে কি করে? সে তো এতদিন দেশগুলো ধমক দিয়ে দাবিয়ে রাখার নীতিতে চলেছে, নিজের স্বার্থ আদায় ছাড়া কিছুই দেয়নি। ফলে তার বলার মতো কোনো মুখ থাকার কথা নয়। কারণ করোনার এই দুঃসময়ে প্রতিবেশীর পাশে দাঁড়ানো দূরে থাক, উল্টো নিজেরাই বিপাকে রয়েছে। তার অর্থনীতি এখন সর্বকালে সর্বনিম্ন অবস্থায় রয়েছে। মোদী সরকার দেশটির অর্থনীতি সচল রাখতে সক্ষম হচ্ছে না, অথচ বিশ্ব রাজনীতি এমনকি আঞ্চলিক রাজনীতির ক্ষেত্রে অর্থনৈতিক শক্তির ভিত্তি হচ্ছে মূল নিয়ামক শক্তি। চীন যেভাবে তার প্রাচুর্যপূর্ণ অর্থনৈতিক শক্তি নিয়ে দাঁড়িয়েছে, তাতে তার পক্ষে সম্ভব বিশ্ব ও আঞ্চলিক রাজনীতি নিয়ন্ত্রণ করা। কোনো আগ্রাসী মনোভাব নিয়ে নয়, বিভিন্ন দেশে তার অর্থনৈতিক শক্তি এবং সহযোগিতা নিয়ে এগিয়ে যাচ্ছে। ফলে দেশগুলো পারস্পরিক স্বার্থে
চীনের বাড়িয়ে দেওয়া হাত হ্যান্ডশেক করছে। বলা বাহুল্য, ভারত পরবর্তীতে বিশ্ব ও আঞ্চলিক রাজনীতি পরিবর্তনের বিষয়টি আজ করতে পারেনি। সে এখন হয়েছে বুড়ো বাঘের মতো, যে কিনা কেবল গর্জনই করতে পারে, উঠে দাঁড়াতে পারে না। ফলে প্রতিবেশী দেশগুলো সুযোগে এই বৃহৎ অথচ বন্ধুভাবাপন্ন দেশের সাথে হাত মিলিয়ে ভারতের অন্যায় আচরণের বিরোধিতা করছে। এক্ষেত্রে নিজেকে দায়ী করা ছাড়া ভারতের আর কিছুই করার নেই। দেশটির আজকের এই পরিণতির জন্য মোদী ভ্রান্ত নীতিই দায়ী। তার এই নীতি শান্তির পরিবর্তে অশান্তি সৃষ্টি করে চলেছে। এমনকি নিজের ঘরেই অশান্তির বীজ বপন করে রেখেছে। উগ্র হিন্দুত্ববাদী নীতি গ্রহণ এবং তা প্রতিষ্ঠা করার জন্য মরিয়া হয়ে ওঠে। অভ্যন্তরীণভাবে সমস্যা সংকুল পরিস্থিতির মধ্যে পড়েছে। বিতর্কিত নাগরিকত্ব বিল পাশ করে মুসলমানদের ভারত ছাড়া করার পক্ষে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করে রেখেছে। এই কাজে বেশি মনোযোগ দিতে গিয়ে ঘরে বাইরে দুই দিকেই বেসামাল অবস্থার মধ্যে পড়েছে। এখন তার পক্ষে ঘর সামলানো যেমন কঠিন, তেমনি প্রতিবেশীদের সামলানো দুষ্কর হয়ে পড়েছে। ৩. ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কে সর্বোচ্চ পর্যায়ে বলা হলেও উপমহাদেশের অন্য দেশগুলোর সাথে সম্পর্কের ক্ষেত্রে এমনটি বলা হয় না। তার অর্থ হচ্ছে ভারত মনে করছে প্রতিবেশীদের মধ্যে কেবল বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক ভালো থাকলে চলবে। তবে বর্তমানে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক কোন পর্যায়ে রয়েছে তা বিশ্লেষণের অবকাশ রয়েছে। এক্ষেত্রে বাংলাদেশের সাথে ভারতের সাম্প্রতিক কূটনৈতিক কৌশলের বিষয়টি আমলে নেওয়া জরুরি। করোনাকালে গত কয়েক মাসে চীন যেভাবে বাংলাদেশের পাশে সহায়তা দিয়ে দাঁড়িয়েছে তা আজ করতে পেরে উদ্বিগ্ন ভারত। বাংলাদেশের সাথে সম্পর্কে শৈথিল্য ঠেকানোর সংখ্যা থেকে হুট করে কোনো শিডিউল ছাড়াই পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা ঢাকা সফর করেছেন। এই সফর এবং তার ফলাফল যে ভারতের জন্য সান্ত্বনা স্বরূপ তা পর্যবেক্ষক মহল ভালোভাবেই বুঝতে পারছেন। তারা মনে করছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সরকার অত্যন্ত দক্ষতা ও দূরদর্শিতার মাধ্যমে ভারতের সাথে সম্পর্কের বিষয়টি আগের মতোই আছে বলে ভারতকে যেমন আশ্বস্ত করেছে, তেমনি চীন সহ প্রতিবেশী অন্যান্য দেশের সাথে সম্পর্ক দৃঢ় করার উদ্যোগ অব্যাহত রেখেছে। বিষয়টি অনেকটাই সাপও মরল লাঠিও ভাঙল না এমন নীতি অবলম্বন করে চলেছে। বিশেষ করে চীনের সহায়তায় অর্থনৈতিক উন্নতি ও অগ্রগতির যে উদ্যোগ নিচ্ছে তা পর্যবেক্ষক মহলে অসাধারণ কৃতিত্বের পরিচায়ক হিসেবে বিবেচিত হচ্ছে। কারণ সরকার ভালো করেই বুঝতে পেরেছে অর্থনৈতিক উন্নয়নে চীন যেভাবে এগিয়ে এসেছে ভারতের পক্ষে তা সম্ভব নয়। ভারতের সাথে সম্পর্কটি একপাক্ষিক হয়ে গেছে। তার কাছ থেকে কিছুই পাওয়া যায়নি, আর পাওয়ার আশাও ক্ষীণ। ফলে বিশ্ব নেতৃত্ব যার হাতে থাকবে তার সাথেই চলাই বুদ্ধিমানের কাজ। গত সপ্তাহে বাংলাদেশের সাথে ভারত ও চীনের সম্পর্ক নিয়ে লন্ডনের বিখ্যাত পত্রিকা দ্য ইকোনমিস্ট এক প্রতিবেদন প্রকাশ করে। এতে বাংলাদেশি এক সাংবাদিকের বক্তব্য তুলে ধরা বলা হয়, ভারত বিশ্বাসই করে না যে আমরা স্বাধীন। সে সবকিছুতেই হস্তক্ষেপ করে। সে মনে করে আমাদের আমলারা তাদের কাছে কাজ করে। যুক্তরাষ্ট্রের ইলিয়ন স্টেট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আলী রিয়াজ বলেন, ভারতের নীতি নির্ধারকরা ও সংবাদ মাধ্যম সবসময় বাংলাদেশকে মনে করিয়ে দেয় বাংলাদেশ অনেক ছোট, দেশটির গুরুত্ব তত বেশি নয়। প্রতিবেদনে চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক নিয়ে বলা হয়, চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক উন্নতি হয়েছে। 2018 সালে ভারতকে টপকে চীন হয়ে ওঠে বিশ্বের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার। 2016 সালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এক রাষ্ট্রীয় সফরে 27টি অবকাঠামো প্রকল্প $2000 কোটি বেশি ব্যয় করার প্রতিশ্রুতি দেন। করোনাকালে গত জুন মাসে দেশটি বাংলাদেশ থেকে রপ্তানিযোগ্য 97% পণ্যের শূন্য শুল্কে রপ্তানির সুযোগ করে দিয়েছে। তিস্তা চুক্তি নিয়ে দর কষাকষিতে ত্যক্ত-বিরক্ত বাংলাদেশ এই মাসে ওই নদীর পানি ব্যবস্থাপনার জন্য চীনের কাছে $100 কোটি চেয়েছে। সম্প্রতিকালে চীন বাংলাদেশের 7টি মৈত্রী সেতু স্থাপন করেছে। গত কয়েক বছরে চীনে পড়াশোনা করতে যাওয়া বাংলাদেশি শিক্ষার্থীদের সংখ্যা অনেক গুণ বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ অনেক সাংবাদিকও ফেলোশিপ করার জন্য চীনে যাচ্ছে। মিডিয়াও চীনের পক্ষে চলে এসেছে। যুক্তরাষ্ট্রের ইলিয়ন স্টেট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আলী রিয়াজ বলেন, চীনের পকেট যে শুধু গভীর তাই নয়, বেশিরভাগ পশ্চিমা দেশের তুলনায় চীনের দ্বিধাদ্বন্দ্বও কম। বাংলাদেশের প্রতি ভারত সরকারের আচরণ নিয়ে গত 24 আগস্ট আনন্দবাজার পত্রিকা এক নিবন্ধনে শুভরঞ্জন দাশগুপ্ত লিখেছেন, নরেন্দ্র মোদী জানিয়েছে অতি জটিল নাগরিকত্ব প্রশ্নের উত্তরে তার সরকার একজনকেও জোর করে বাংলাদেশে পাঠাবে না। কিন্তু তারই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভারতের বসবাসকারী বাংলাদেশিদের ওই পোকার সঙ্গে তুলনা করেছে। পশ্চিমবঙ্গের বিজেপি নেতা দিলীপ ঘোষ সরাসরি হুমকি দিয়ে বলেছেন, নাগরিকত্ব বিধি অক্ষরে অক্ষরে পালন করব। প্রয়োজনে অনুপ্রবেশকারীদের জবরদস্তি করে তাদের নিজেদের দেশে ফেরত পাঠাবো। অথচ পরাক্রান্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অধীনস্থদের চুপ থাকতে বলছেন না। নিবন্ধনে তিনি বলেছেন, বাংলাদেশের ভৌগোলিক অবস্থানের গুরুত্ব অনস্বীকার্য। ইচ্ছা করলেই চীনের সঙ্গে যৌথ উদ্যোগের পরিমাণ তারা বাড়িয়ে নিতে সক্ষম। এই ভূ-কৌশলগত সহযোগিতার দৃষ্টান্ত ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত সুদীর্ঘ সুড়ঙ্গ নির্মাণে চীনের অবদান। রাশিয়ার সহযোগিতায়ও বাংলাদেশ গড়ে তুলেছে পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প। অতএব বাংলাদেশ ভারতের উপর পূর্ণ নির্ভরশীল নয়, অন্যান্য দেশে দ্বারস্থ হতেই পারে। চীন তো দরজা খুলেই রেখেছে। ভারত এই সহযোগিতার বিরুদ্ধে মত প্রকাশ করলে বাংলাদেশ উত্তর পাবে, আপনাদের সকলের সঙ্গে আমাদের সম্পর্ক অটুট। দেশের সার্বিক কল্যাণে পদক্ষেপ নিয়েছে, রেষারেষির অবকাশ নেই। নিবন্ধনে প্রশ্ন উত্থাপন করে বলা হয়, এই পরিস্থিতিতে ভারতের করণীয় কি? শেখ হাসিনা তার শাসনকালীন দ্বিতীয় পর্বে ভারতকে অকাতরে সাহায্য করেছেন। প্রশ্ন, ভারত কি যোগ্য প্রতিদান দিয়েছে? যদি না দিয়ে থাকে, সম্পর্কটি মূলত একতরফা হয়ে যায় এবং ভারতের ভূ-কৌশলগত স্বার্থ বিঘ্নিত হবে।
এই মুহূর্তে অন্যান্য প্রতিবেশীর সঙ্গে ভারতের সম্পর্ক উৎসাহব্যঞ্জক নয়। এই বাস্তবতাকে স্মরণে রেখে আমাদের এগোনো প্রয়োজন। পত্রিকায় শুভরঞ্জন লিখেছেন, প্রতিবেশী উইপোকা সম্বন্ধন ভদ্রচিত তো নয়, স্বার্থবিরোধীও বটে। 4. প্রতিবেশীদের সঙ্গে ভারতের এখন যে সম্পর্ক, তাতে বুঝতে হবে অগ্রাসী নীতি বা দাদাগিরি করার দিন শেষ হয়ে গেছে। এখন পারস্পরিক সমঝোতা ও মর্যাদার বিষয়টি বড় হয়ে দাঁড়িয়েছে। চীন যেভাবে উপমহাদেশ ও বিশ্ব রাজনীতিতে মহাশক্তি হিসেবে আবির্ভূত হয়েছে এবং বিভিন্ন দেশের আস্থা অর্জন করতে চলেছে, ভারত এই পরবর্তীতে পরিস্থিতি অনুধাবন করতে পারেনি। উগ্র সাম্প্রদায়িক নীতি অবলম্বন ও বাস্তবায়ন করতে গিয়ে দেশটি তার মধ্যেই আটকে আছে। আধুনিক বিশ্বে যে সাম্প্রদায়িকতা এবং জঙ্গিবাদের কোনো স্থান নেই, তা বোঝার ক্ষেত্রে মোদী সরকারের সক্ষমতা পরিচয় দিতে পারেনি। ইতিমধ্যে সে একটি দেউলিয়া দেশ হিসেবে পরিচিত হয়েছে। মোদী সরকার ভারতকে এখন যে পথে নিয়ে গিয়েছে, এর ফলে দেশটি একে একে তার সব প্রতিবেশীকে হারাচ্ছে। বাংলাদেশও যে তার কাছ থেকে দূরে সরে যাচ্ছে, এটা বুঝতে পারলেও কিছুই করার থাকছে না। শুধু নিজ স্বার্থ আদায় করলেই হয় না, প্রতিবেশীদের স্বার্থও দেখতে হয়। ভারত তা কোনো কালেই উপলব্ধি করেনি। সে বুঝতে পারেনি তার আগ্রাসী নীতি ও দাদাগিরি পায়ের নিচে মাটি সরিয়ে দিয়েছে।